হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু TWS একাডেমি। আজ আমি সত্যিই খুবই আনন্দিত এবং গর্বিত। অনেক দিনের ইচ্ছা ছিল, কারণ আমাদের ভিডিও স্যার ফাহিম আলম স্যার আমাদের ডাকে সাড়া দিয়েছেন TWS এর বই লঞ্চ উপলক্ষে, এবং আমাদের সবসময়ের সাথী আমাদের বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আহসান আলী স্যারকে অনেক ধন্যবাদ আসার জন্য। প্রথমে আমি আমাদের ইনচার্জকে বলবো ফুল এবং উত্তরীয় পরিয়ে বরণ এবং সংবর্ধনা করে নেওয়ার জন্য, তারপর একে একে আমরা বুক লঞ্চ ইভেন্টের দিকে এগোবো। স্যার, আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। এই ব্যস্ততার মধ্যেও ছোট্ট সময়, আমরা রেগুলার পড়ানোর মাঝখানে থাকি আর আপনিও খুব ব্যস্ত এসেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। উত্তরীয় পরিয়ে নেওয়া হচ্ছে স্যারকে। এরপর আমাদের প্রধান শিক্ষক স্যারকে ফুল দেওয়া হচ্ছে। ধন্যবাদ। এন্ড উত্তরীয় পরিয়ে বরণ করে নিন। স্যার, সত্যিই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট সময়টুকু দেওয়ার জন্য। অ্যান্ড বুক লঞ্চ ইভেন্টের দিকে এগোবো, অ্যান্ড আপনার কাছে আমি মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করছি। আমরা TWS একাডেমি বুক লঞ্চে উপস্থিত হয়েছি সবাই। তো আমরা আজকে বুক লঞ্চ করছি এখান থেকে। আমরা একবার দেখে নেব বইটা। বইটা সম্পর্কে এক দু কথা বলে দিই আমি। বইটাতে আমাদের WBP আর KP পরীক্ষাতে যতগুলো পরীক্ষা হয়েছে লাস্ট কয়েক বছরে, এখানে সবকটার পরীক্ষার কোশ্চেন আনসার দেওয়া আছে। এবং একটা নতুন জিনিস আমি দেখলাম, এখানে বইয়ের মধ্যে একটা QR কোড দেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই QR কোড আপনারা স্ক্যান করলে এখানে যেগুলো দেওয়া আছে উত্তর, তার আপনারা সলভ কিভাবে হয় সেটাও পেয়ে যাবেন। মূলত আমাদের ম্যাথসের ক্ষেত্রে এটা সমস্যা হয় অনেক সময়, যে আমরা আনসার ম্যাচ করতে পারি না, বা কখনো একটু ডাউট থাকে যে এটা কি করে এসছে এই আনসারটা। সেক্ষেত্রে আমরা তার সলভ করলেও পেয়ে যাব, মানে QR কোড স্ক্যান করলে যে কীভাবে সলভ হয়েছে। এবং অনেক সময় জিকে প্রশ্নগুলোতে উত্তর থাকে, মানে কিভাবে উত্তর এসছে বা এই উত্তরটা কেন হচ্ছে তার অ্যানালাইসিসও করা হয়েছে এখানে। তো আমি মনে করি যেটা সব ক্যান্ডিডেটদের খুব হেল্পফুল হবে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন করছে। তো TWS একাডেমিকে ধন্যবাদ, একটা এরকম ভালো বই মার্কেটে নিয়ে এসছে ওরা। এবার আমাদের সব সময়ের সাথেই আমাদের প্রধান শিক্ষক স্যারকে কিছু বলতে আহ্বান করব। আলামিন রহমান তো নিজেই একটা প্রতিষ্ঠান এখন, তার কাজ মূলত অনলাইনে। এই প্রথম একটি বুক লঞ্চ হচ্ছে তার। বইটি সম্পর্কে ভিডিও স্যার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এরপরে আলামিনও বলবে তার বই সম্পর্কে। আমি যেটুকু বলবো সেটা হচ্ছে যে আজকে অনলাইন এবং হাইব্রিড লার্নিংয়ের যুগেও বই ফিজিক্যাল তার এক্সিস্টেন্স সেটা কিন্তু একেবারে ম্লান হয়ে যায়নি। কারণ নতুন বইয়ের একটা গন্ধ, এটা আমাদের যেভাবে আপ্লুত করে, যেভাবে উদ্বুদ্ধ করে, অনলাইনে সবসময় সেটা সম্ভব হয় না। আর বই যে জিনিসটা, যে আমাদের সাইকোমোটর অ্যাক্টিভিটি, সেটাকে উদ্বুদ্ধ করে, যার ফলে হয় কি আমরা সবসময় যে স্ক্রিনের দিকে চোখ রেখে শিখতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু বই আমাদের যে ভাবনা, চিন্তা এবং ইমাজিনেশনের যে জগৎ, কল্পনার যে জগৎ, সেটাকে অনেকটা প্রসারিত করে। এটা সব বইয়ের ক্ষেত্রে সত্য। এখানে হয়তো আমরা কোনো কবিতার বই বা প্রবন্ধের বই বা গল্পের বই, উপন্যাসের বইয়ের কথা বলতে চাইছি না। হয়তো এটা কম্পিটিটিভ এক্সামের একটা বই, কিন্তু তা হলেও এই বইটা যখন হাতে নাড়াচাড়া করবে ভবিষ্যতের যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে, তাদের কাছেও এটা অনেকখানি সাহায্য করবে বলে আমি মনে করি। তো আমি সার্বিক সাফল্য কামনা করছি, এবং এই যে নতুন দিগন্তে প্রবেশ করলো আমাদের আলামিন রহমান এবং TWS একাডেমি, এটা আরও বহুদূর প্রসারিত হোক, এবং পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ, এমনকি বিদেশেও যারা বাংলা ভাষাভাষী আছে তাদের কাছেও সে পৌঁছে যাক। শুধুমাত্র অনলাইনে নয়, ফিজিক্যালিও সে পৌঁছে যাক, এই কামনা করি। গুড লাক উইথ দ্য বুক।
সমস্ত স্যার এবং আমাদের যে অতিথিরা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন, এর জন্য আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। হয়তো আমি এক্সপ্রেস করতে পারছি না, লিটল বিট নার্ভাস, বাট আমি সকলকে আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্যার আসার জন্য এবং আমাদেরকে একটু আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার জন্য যে না, আমরা ছাত্রছাত্রীদের প্রিপারেশনে একটু হলেও হেল্প করতে পারছি। পড়বে তো তোমরা, প্রিপারেশন নেবে তোমরা, আমরা জাস্ট তোমার একটা মোটিভেটর বা মেন্টর হিসেবে গাইড করে যাচ্ছি। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের ভিডিও স্যার ফাহিম আলম স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার আসার জন্য। এই ছোট্ট একটা কনভারসেশনের মাধ্যমে আমি স্যার থেকে তোমাদের কাছে কিছু উপদেশ পৌঁছে দিতে চাই যে প্রিপারেশন স্ট্র্যাটেজি, হাউ টু প্রিপেয়ার ফর এ কম্পিটিটিভ এক্সাম, কীভাবে তোমরা প্রস্তুতি নেবে। কেননা স্যার প্রত্যক্ষভাবে সেই স্টেপগুলো দেখেছেন এক এক করে এবং তিনি কোয়ালিফাই করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ছেলে মেয়েদেরকে গাইড করুন। সকলকে গুড ইভিনিং, নমস্কার। আমি ফাহিম আলম, ডব্লিউবিসি এক্সিকিউটিভ 2018 ব্যাচের। প্রথমে যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামে যেটা মূল জিনিস, যে যখন আমরা প্রিপারেশন স্টার্ট করার আগে ফেজটা খুব ইম্পর্টেন্ট। আমরা এরকম অনেকে দেখেছি যে অনেকে এই কম্পিটিটিভ এক্সামে জিনিসটা ভালো করে না জেনে এই লাইনে চলে আসে। তার আসার পরে কিছুদিন পড়াশোনা করে, তখন ঠিকঠাক মানে ইনফরমেশান না গ্যাদার করে, আবার মনে হয় যে খুব টাফ এবং লাইন ছেড়ে চলে যায়। তাতে ওর নিজের টাইমটাও ওয়েস্ট হলো এবং মানে যারা ওকে দেখছে তার কাছে একটা মানে ব্যাড ইমপ্রেশন হয় যে, এবং একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। তো সুতরাং এই লাইনে আসার আগে যে আমরা একটা জিনিস ভালো করে করা দরকার, যে আমি ভালো করে জেনে নেব, মানে ক্ল্যারিটি থাকা দরকার যে আমি কি করতে চাইছি। আমি WBCS করব, আমি অন্য কোনো পরীক্ষাতে যাব, কম্পিটিটিভ এক্সামে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, কলকাতা পুলিশ আছে, বা আরও SSC আছে, ব্যাংক আছে। আমি যেটাতেই যাব না কেন, আমি একটু সময় নিয়ে জিনিসটাকে ভালো করে জেনে নেওয়া দরকার যে আমি কোনটাতে যাব, এবং তার পেছনে যেন একটা রিজন থাকে, একটা আমার ইন্টারেস্ট এর জায়গা থাকে। কারণ এটা একটা মানে লং প্রসেস। আমরা জানি যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে, লেন্দি প্রসেস থাকে, তাতে আমরা ওটাতে সময় পুরো দিতে পারি। আগে এটা দেখে নেওয়া ভালো করে দরকার, সাবজেক্ট কি কি আছে, আমার কি প্যাটার্ন হয় পরীক্ষার, এইগুলো মূলত আগে থেকে জানা খুব দরকার। তারপরে কি হয়, আমার কাছে ক্ল্যারিটি থাকবে যে আমি কোন দিকে যাব, কিসের প্রিপারেশন করব। যদি আমার ক্ল্যারিটি থাকে তাহলে আমার পড়াশোনা করতেও সুবিধা হবে। আমার কাছে একটা গোল থাকবে যে আমি এই পরীক্ষার জন্য বসবো। তাহলে পরীক্ষা কত ইন্টারভেল হয়, কত ফ্রিকুয়েন্টলি হয়, এটা ভালো করে খোঁজ নেওয়া। এখন তো অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে সব ডেটা অ্যাভেলেবেল থাকে, সেটাকে ভালো করে জেনে নিয়ে প্রিপারেশনে স্টার্ট করা। যখন আমরা একবার ঠিক করে নিই যে আমি WBCS দেব বা আমি অন্য পরীক্ষা দেব, ব্যাংক, SSC যেটাই হোক না কেন, তখন কিন্তু আমার ওটা এম থাকবে যে আমি যখন এখানে এসছি এই লাইনে, আমি এখানে সাফল্য পেয়েই শেষ করব। যতই বাধা আসুক না কেন, আমি মাঝপথ থেকে ছাড়বো না। কারণ এমন কোনো জিনিস নেই যেটা সহজে পাওয়া যায়। তো কম্পিটিটিভ এক্সামও সেরকমই, সহজে কিছু পাওয়া যায় না, কোনো শর্টকাট নেই সাকসেসের। আমাদের তার পিছনে খাটতে হবে, সেখানে সময় দিতে হবে। স্যার একটি দারুণ গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে এই কম্পিটিটিভ এক্সামে তোমাকে ধৈর্য রাখতে হবে এবং কনসিস্টেন্সি এবং রেগুলারিটি মেনটেন করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি বলবো একটা বিষয়, সাধারণত আমরা যখন WEP KP কনস্টেবলের ছেলে মেয়েদের আমি পড়াই, তো প্র্যাকটিক্যাল জিনিসটা আমি উপলব্ধ করেছি। নোটিফিকেশন যখন আসে কোনো একটা রিক্রুটমেন্টের, সেই টাইমে আমরা যদি একটু গ্রাফ দেখি তো পিক থাকে, সবারই একটা আগ্রহ যে না নতুন বই কিনতে হবে, পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে। বাট যেই 1 মাস 2 মাস যায়, ডাউন হতে থাকে। আবার যেই এক্সাম ডেট বা অ্যাডমিট হয় তখন আবার বেরোয়। তো এটা কিছু সংখ্যক লার্নার, আর যারা থাকে অ্যাভারেজ সারা বছরই পড়ে। এই জায়গায় যারা এই জিনিসটা করে যে প্রথম আসলো, আমি ফর্ম ফিল আপ করার সময় খুবই আগ্রহ, আর অ্যাডমিট আসার সময় আমি পড়াশোনার চাহিদা বেড়ে গেল। তো এই মাঝখানের যে যারা কন্টিনিউয়াস করতে পারে না, তাদেরকে আপনি একটু ভালো পরামর্শ দিন। একদম সঠিক জিনিসটাই বলেছে। আমাদের পড়াশোনার সময় কয়েকটা কোচিংয়ে ক্লাস করেছি,
মানে আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি যে যখন কোচিং প্রথমে চালু হয় সেখানে দেখা যায় যে একটা কোচিংয়ে 100 জন ছেলে মেয়ে প্রিপারেশন নিতে এসছে। কোচিং ক্লাস হলো 2 মাস, 3 মাস, 6 মাস, বা যখন 1 বছর পরে ক্লাস শেষ হচ্ছে তখন তো থেকে যাচ্ছে 40 জন। এটা একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি। তো যেটা আমি আগে বলছিলাম যে অনেকে না জেনে চলে আসে, তারপরে আসার পরে মনে হয় যে খুব টাফ। ও ঠিকঠাক হয়তো মানে সিলেবাসটাও জানিনি বা প্যাটার্নটাও জানার চেষ্টা করেনি, এবং একটা প্রাইমা ফেসাই দেখে মনে হলো যে টাফ আছে বলে ছেড়ে চলে গেছে। তো এই কারণে এটা হয়। এবং যেটা বললো যে যখন নোটিফিকেশান এলে আমরা একটু বেশি মানে এক্সাইটেড হয়ে যাই যে এবার নোটিফিকেশান এসছে, পরীক্ষা হবে। আর নোটিফিকেশান না আসলে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে স্যার কবে নোটিফিকেশান হবে, পরীক্ষা কবে হতে পারে। তো অ্যাটলিস্ট কম্পিটিটিভ এক্সামে বা WBCS এর ক্ষেত্রে নোটিফিকেশান দেখে পড়লে কিন্তু হবে না। এটা একদম যার যদি কেউ বলে যে হয়, সেটা 1% হতে পারে, আদারওয়াইজ 99% যদি কেউ নোটিফিকেশান দেখে পড়াশোনা করে তাতে হওয়ার চান্স কম। কারণ কিছু ছেলে মেয়ে আছে যারা সারা বছর পড়ছে, যারা সারা বছর লেবার দিচ্ছে, 6 ঘন্টা 8 ঘন্টা করে পড়ছে। কেউ যদি নোটিফিকেশান দেখে 12 ঘন্টাও পড়ে, দুটোর মধ্যে ম্যাচ করতে পারবে না। তো সুতরাং যে সারা বছর পড়ছে, যে কনসিস্টেন্ট আছে, তার হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং এমন প্রশ্ন আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখানে, যেটা 3 মাস পড়লে হয়তো হবে না, সারা বছর পড়তে হবে। পরীক্ষা হচ্ছে নভেম্বরে, আমার জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করতে পারে। তো এটা মানে অ্যাটলিস্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটা চলবে না। এটা আমাদের কোনো একাডেমিকের পরীক্ষা নেই যে আমি 40 নাম্বার বা 30 নাম্বার স্কোর করলে আমি পাস হয়ে যাব, এটা কিন্তু নয়। তো সুতরাং এখানে কনসিস্টেন্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 4 ঘন্টা পড়ি না বা 6 ঘন্টা পড়ি না কেন, আমাকে রেগুলার বেসিসে পড়তে হবে। আমি যদি 3 মাস 12 ঘন্টা করে পড়লাম, বাকি 9 মাস পড়লাম না, সেক্ষেত্রে মানে সাকসেস পাওয়ার চান্সটা খুবই কম। তো এটা যারা দেখছে সবাইকেই অ্যাডভাইস যে অ্যাটলিস্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদেরকে রেগুলার বেসিসে মিনিমাম একটা টাইম দিয়ে পড়তে হবে। এটাও ঘটনা যে অনেকে বলে যে চাকরি করছি, চাকরি করে পড়াশোনা কিভাবে হয়। যারা চাকরি করছে হয়তো তারা কম সময় দেবে, 6 ঘন্টা 8 ঘন্টা চাকরি করছে, কিন্তু রেগুলার বেসিসে টাইম দিতে হবে। এবং যখন টাইম পাচ্ছে তখন শনিবার বা ছুটি থাকলে একটু বেশি টাইম দিতে হবে। অনেক ধন্যবাদ স্যারকে। যে পয়েন্ট উল্লেখ করছিলেন সেখানে আমি একটা কথা জাস্ট সংযোজন করব যে আগামীকাল বেটার পারফেক্ট শুরু করাচ্ছে, আজকে গুড করেই শুরু করো, অর্থাৎ টুডে ইজ দ্য বেস্ট টাইম। সিম্পল, যে আজকে থেকে শুরু করো, আগামীকাল খুব ভালো করে শুরু করবো, তার চেয়ে আজকে তুমি জাস্ট শুরুটা করো এবং কন্টিনিউয়াস রেগুলারিটি মেনটেন করো। স্যারের কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে WBCS কেন্দ্রিক। তো অনেক ছেলেমেয়ে এই যে প্রিপারেশন নেবে বা যারা অলরেডি শুরু করে দিয়েছে বা যারা কলেজ গোয়িং স্টুডেন্ট, যেহেতু গ্রাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা লাগে, যারা ফাইনাল ইয়ারে পড়ছে বা সেকেন্ড ইয়ারে পড়ছে, শুরুটা জাস্ট কিভাবে করবে? তো আমরা বলে দিলাম যে শুরু করো। তো শুরুর সময় কিভাবে তারা, কি মাইন্ডসেট এবং কি মেটেরিয়াল বা কিভাবে তারা সমস্ত কিছু এক জায়গায় করে শুরু করবে? যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এবং স্পেশালি WBCS এর ক্ষেত্রে স্টার্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবার অনেকেই থার্ড ইয়ারে পড়ছে বা জাস্ট পাস আউট করলো, তারা অনেকে প্রশ্ন থাকে যে স্যার এবার আমি কি করব, বা আমি WBCS করতে চাইলে কিভাবে স্টার্টটা করব। এবং বিভিন্ন রকম আমরা জিজ্ঞাসা করি, অনেকে অনেক রকম প্রশ্ন থাকে, তখন স্বাভাবিকভাবে যে কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি কোনটা সঠিক বা কোনটা করা উচিত। যেটা আমার সাজেশন থাকবে যে আমরা 4 জনের সাথে কথা বলবো, অবশ্যই জিজ্ঞাসা করব, কিন্তু আলটিমেটলি সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে যে তুমি কিভাবে এগোতে চাইছো। সবাই নিজের নিজের এক্সপিরিয়েন্স তোমাকে বলতে পারেন, কিন্তু যেটা উনি যেভাবে সাকসেসফুল হয়েছেন সেটা করলে তোমারও হবে তার কিন্তু গ্যারেন্টি নেই। এটা একদম ফ্যাক্ট। যারা পাস করে, যদি একটা ব্যাচে 30 জন ছেলে চাকরি পেয়েছে, যদি 30 জনকে জিজ্ঞাসা করা হয় যে তার পড়াশোনার স্ট্র্যাটেজি কী ছিল, 30 জনই কিন্তু আলাদা স্ট্র্যাটেজি বলবে। তো সুতরাং তার মানে কি হচ্ছে যে এটার কোনো একটা ওয়ে নেই যে আমি এইভাবে পড়লেই পাস করব, এটা কিন্তু নয়। আমি আমার স্ট্রেংথ উইকনেস ধরে পড়তে হবে
এবং স্টার্ট করার প্রথমেই আমি পরীক্ষার ব্যাপারে যতটা ডিটেলস সম্ভব অ্যারেঞ্জ করব, দেখে নেব পরীক্ষা কখন হয়, পরীক্ষাতে কি কি সিলেবাস, কি কি সাবজেক্ট আছে, এক্সাম প্যাটার্ন কি আছে, কোনটাতে কত নাম্বার আছে, এবং ডব্লিউবিসিএস ক্ষেত্রে অপশনাল নিতে গেলে আমার কি অপশনাল ঠিক হবে আমার জন্য, কোনটা স্কোরিং হবে। এখানেও কিন্তু অনেক রকম প্রশ্ন থাকে যে কোনটা সঠিক কোনটা ভুল, কিন্তু ভালো করে জেনে নেওয়া দরকার। অনেক সময় এরকম হয় যে কি আমার কোনো বন্ধু পড়াশোনা করছে বা স্টার্ট করছে, ও আমাকে বললো চল ডব্লিউবিসিএস নিয়ে পড়াশোনা করি, খুব ভালো, আমিও ডব্লিউবিসিএস শুনে ভালো লাগলো, বা কেউ বললো যে ভালো চাকরি পাওয়া যায়, আমি না জেনে শুনে ওর সাথে স্টার্ট করে দিলাম পড়াশোনা। সেখানে কিন্তু কিছুদিন পরে যখন আরও ডিটেলসে জানবে তখন হয়তো এরকম মনে হতে পারে যে আমি ভুল লাইনে চলে এসেছি। তো সুতরাং স্টার্ট করার আগে নিজে যতটা সম্ভব পরীক্ষার ব্যাপারে জেনে নেওয়া, পরীক্ষার সমস্ত ছোট ছোট ইনফরমেশান জেনে নেওয়া। এখন তো অনলাইনে সহজে পাওয়া যায়, বা যদি কেউ সিনিয়র দাদা দিদি পরীক্ষা দিচ্ছে তার সাথে একটু সময় করে বসে জেনে নেওয়া। এটা বলতে পারি যে পরীক্ষা প্রিপারেশন স্টার্ট করার আগে 15 দিন 1 মাস যদিও সময় লাগে, সেই সময়টা নিয়ে কিন্তু ভালো করে জেনে নেওয়াটা বেটার। মানে সেখানে কোনো তাড়াহুড়ো করা দরকার নেই। তারপরে একবার স্টার্ট করার পরে আমি আমার মতন পেসে পড়বো, আমার মতন সাবজেক্টের উপরে বেশি ফোকাস করব। কিন্তু ইম্পর্টেন্ট লাইন যেটা হচ্ছে যে ভালো করে পরীক্ষার ব্যাপারে জেনে নেওয়া। ধন্যবাদ স্যার। সর্বশেষ একটি বিশেষ পয়েন্ট দিয়ে সাক্ষাৎকারটি আমি শেষ করব, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি মেনশন করবেন, এবং আপনি আপনার প্রিপারেশনকালীন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্র্যাকটিস করেছিলেন কিনা, অবভিয়াসলি করবেন, অ্যান্ড করে থাকলে কেমনভাবে, এবং এখনকার ছেলেমেয়েরা তারা কি অ্যাপ্রোচ নিয়ে এগোবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো কারণে। প্রথম হচ্ছে যে সব পরীক্ষায় দেখেছি যে কিছু প্রশ্ন রিপিট হয় বা ওর কাছাকাছি প্রশ্ন আসে, যেটা হয়তো প্রিভিয়াস ইয়ারটা পড়লে বা সলভ করলে করতে পারবে। 2 নম্বর আরও ইম্পর্ট্যান্ট জিনিস, যে প্রিভিয়াস ইয়ার পেপার পড়লে মানে ক্যান্ডিডেটের একটা আইডিয়া হয়ে যায় যে যারা পরীক্ষা নিচ্ছে তারা কি চাইছে আমাদের থেকে। ডব্লিউবিসিএসের ক্ষেত্রে এটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে আমাকে বুঝতে হবে যে এক্সামিনার কি চাইছেন। যদি আপনি এটা বুঝতে পারেন যে এক্সামিনার কি চাইছে, পিএসসি কি চাইছে, তাহলে আপনার ক্ষেত্রে কোনটা পড়বো না, কোনটা বাদ দেব, এইটা মানে ডিসাইড করতে খুব সহজ হবে। এবং ডব্লিউবিসিএস মতন পরীক্ষা যেটা একটা ভাস্ট সিলেবাস, এত কিছু ইনফরমেশান আছে যেটা হয়তো নেক্সট টু ইম্পসিবল সব মনে রাখা, সেখানে কোনটা বাদ দেব এটা অনেক ইম্পর্টেন্ট, যে কোনটা এখানে আসতে পারে না, কোনটা আসতে পারে। আর এইটা ডিসাইড করার জন্য আপনি যত ম্যাক্সিমাম প্রিভিয়াসের পেপার সলভ করবে অত বেশি ডিসাইড করতে সুবিধা হবে। এবং আমার ক্ষেত্রে পার্সোনালি আমি যখন কলেজে ছিলাম আমি তখন প্রিপারেশন স্টার্ট করেছিলাম, এবং আমি স্টার্টটা এভাবে করেছিলাম যে ক্যাজুয়ালি একটা শিয়ালদা স্টেশন থেকে একটা বই পাওয়া যেত প্রিভিয়াসের পেপারে, পিঙ্ক কালারে কভার থাকতো। তো ওইরকম একটা বই নিয়ে ক্যাজুয়ালি একদিন ট্রেনে মানে যাচ্ছিলাম স্টেশনে, একটা বই কিনে বাড়িতে নিয়ে এসেছিলাম, এবং ফাঁকা সময়ে বা কোথাও যাচ্ছি তখন একটু বই দেখছিলাম যে কীরকম কোশ্চেন হতে পারে। তো তখন খুব ক্যাজুয়ালি দেখছিলাম, কিন্তু তার এফেক্টটা পরে বোঝা যায়। ওই ক্যাজুয়ালি দেখতে দেখতে আমার মোটামুটি লাস্ট 12 বছর 10 বছরের প্রশ্নটা পুরোপুরি একটা মুখস্থ বা একটা জিনিসটা বুঝে নিই। সেক্ষেত্রে আমার যখন পরে আমি পরীক্ষা দিই বা বিভিন্ন বই পড়ি, তখন আমি অনেকটা ক্ল্যারিটি থাকে যে না এইরকম একটা প্রশ্ন এসছে, তো সুতরাং এইটাও প্রশ্ন হতে পারে, আমি বই পড়ার সময় মার্ক করে দিলাম এটাকে যে এটা হতে পারে। ওইরকম আন্ডারলাইন করলে কি হয় বা মার্ক করে দিলে আপনাকে রিভাইজ করতে সুবিধা হয়। কারণ যখন আপনি পরীক্ষার আগে রিভাইজ করবেন তখন হয়তো সব পুরো বইটা পড়া সম্ভব না, তাহলে যেগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি বা যেগুলো মার্ক করে রেখেছি মার্কার দিয়ে, আমি সেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই শুধু রিভাইজ করব। তো সুতরাং প্রিভিয়াসের পেপারটা খুবই ইম্পর্টেন্ট, এবং সবাইকে সাজেশন দেব যে অবশ্যই ওইগুলোকে সলভ করা যত ম্যাক্সিমাম সম্ভব,
দেখে নেওয়া। স্যারকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে থাকার জন্য এবং ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এই বার্তাটুকু পৌঁছে দেওয়ার জন্য। দেখো, তোমার জীবন, তোমার কেরিয়ার, এরকম অনেক মোটিভেশন বা অনুপ্রেরণা নাও এবং জীবনে অনেক এগিয়ে যাও, ভালো করে প্রিপারেশন করো। অ্যান্ড মনে রাখবে যে পরীক্ষা তোমাকেই দিতে হবে, তোমার কেরিয়ার। আমরা তোমাকে আবারও বলছি, পরামর্শ দিচ্ছি, গাইড করছি, এগুলো মেনে চলো এবং তুমি প্রিপারেশন করো। কারণ পরীক্ষার দিন আমি থাকবো না বা অন্য কোনো স্যার থাকবেন না, সুতরাং পড়তে তোমাকে হবে আর পরীক্ষাটাও তোমাকে দিতে হবে। এই মাইন্ডসেটে রাখবে যে অনেকে কি করে, পড়ার থেকে দূরে চলে যাও। তো অবশ্যই ভালো করে পড়েন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। ভালো থাকবেন এবং সময় সুযোগ পেলে যদি কখনো আসেন, অবভিয়াসলি ছাত্রছাত্রীদেরকে বার্তা আবারও হবে। ধন্যবাদ। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আলী হাসান স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এই অনুষ্ঠানে। এবং স্যারকে আমি বলবো, ছাত্রছাত্রীদের যে প্রিপারেশনের সময় যে জার্নিটা থাকে, সেটা নিয়ে আরও যাতে সহজ হয় সেই বিষয়ে তোমাদেরকে পরামর্শ দেবেন। কেননা অনেক সময় প্রিপারেশন করতে গিয়ে দেখা যায় যে মন বসছে না, বা ওই যে নোটিফিকেশন একটু ডিলে হলে মেন্টালি একটা চাপ চলে আসে, লাইফ, কেরিয়ার, এজ সব কিছু মিলিয়ে মিশিয়ে স্যারের থেকে আমি পরামর্শ চাইবো। কেননা স্যার আমাদের চেয়ে অনেক সিনিয়র এবং মানুষ গড়ার কারিগর হলেন এই শিক্ষকেরা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, এবং স্যার সবসময় আমাদেরকে সময় দেন। ধন্যবাদ আলামিন, আর সকলকে শুভেচ্ছা জানাই। আমি যেটুকু বলতে চাই যে সাফল্যের কোনো শর্টকাট ওয়ে নেই। ওয়ে অফ সলিউশন তারা একটা ওয়ে দেখানোর চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি সাফল্য নির্ভর করবে পরীক্ষার্থীর নিজের উপরে। আমি একটা ছোট্ট গল্প বলতে চাই এই প্রসঙ্গে। সক্রেটিসের কাছে একজন এসেছে, একটি ছেলে, এই প্রশ্ন নিয়ে যে আমি কিভাবে জীবনে সাফল্য লাভ করব। তো সক্রেটিস শুনে একটু থমকে থাকলেন, তারপর বললেন, তুমি আগামীকাল সকালে আমার কাছে এসো, আমি তোমাকে বলবো যে কিভাবে সফল হওয়া যায়। ছেলেটি যথারীতি পরদিন গেছে। গেলে সক্রেটিস বললেন যে আমি তো এখন স্নান করতে যাচ্ছি নদীতে, চলো তুমি আমার সঙ্গে চলো, গল্প করতে করতে যাই। তো দুজনে নদীতে গেলেন। গিয়ে সক্রেটিস বলছেন, তুমি কি স্নান করছো? ছেলেটি বলছে, না আমি এখনো স্নান করিনি। বলছে, তাহলে চলো দুজনে নদীতে নামি, একসঙ্গে স্নান সেরে নিই। দুজনেই নদীতে নেমেছে। নামার পর হঠাৎ করেই সক্রেটিস করলেন কি, ছেলেটির মাথা জলের মধ্যে ডুবিয়ে দিলেন, চেপে ধরলেন। ও তো এরকম অভাবিত আক্রমণে একেবারে ভড়কে গেছে। ও বুঝতে পারছে না যে কি করণীয়, হাত পা ছুটছে জলের মধ্যে, প্রাণে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যখন অনেকক্ষণ হয়ে গেছে, সে আর পারছে না, স্ট্রাগল শেষের দিকে, সেই সময় সক্রেটিস তাকে টেনে তুললেন। তো মাথাটা জলের উপর ওঠার পর ছেলেটি খুব গভীরভাবে একটা শ্বাস নিল, নিয়ে যখন একটু ধাতস্থ হলো, সক্রেটিসকে এই মারে কি সেই মারে, যে আপনি এত বড় পণ্ডিত মানুষ, এত বড় দার্শনিক, আপনি এরকম একটা ছেলে মানুষই আমার সঙ্গে করলেন, আমি তো মরে যেতাম এক্ষুনি। সক্রেটিস বলছেন, তুমি যখন জলের মধ্যে ছিলে সেই সময় তোমার ইচ্ছাটা কি ছিল? অন্য কোনো রকম কি ইচ্ছা ছিল? কোনো রকম ডিস্ট্রাকশন কিছু ছিল? তোমার কি মনে হচ্ছিল না যে আমার প্রাণে বাঁচতে হবে যে কোনোভাবে? বললো, হ্যাঁ সেটা ছিল। বলছে, তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? যদি সাফল্য লাভ করতে চাও, তাহলে এমনভাবে তোমাকে স্ট্রাগল করতে হবে যেন এইটা ছাড়া তোমার জীবন বাঁচবে না। এই কঠিন শিক্ষাটা তিনি এই কঠোরতার সঙ্গে ওই ছেলেটিকে দিলেন। তো এই প্রসঙ্গে সেই সময়ের কথা আর এই সময়ের কথা যদি আমরা তুলনায় আসি, তাহলে এখন কিন্তু সাফল্য লাভ আরও বেশি কঠিন হয়ে গেছে। বিকজ দেয়ার আর সো মেনি ডিস্ট্রাকশনস। কত কিছু আমাদের চারপাশে, যে অনলাইন কাজগুলো আমরা মূলত মোবাইল ফোনের মধ্যে দিয়ে করছি, সেখানে দেখা যাচ্ছে যে আমি একটু পড়াশোনার জন্যই ঢুকেছি বা ল্যাপটপে পড়াশোনার জন্যই ঢুকেছি, তারপরেই দেখা যাচ্ছে সেখানে ফেসবুক আসছে, হোয়াটসঅ্যাপ আসছে, একটা মেসেজ এলো, পিং করে শব্দ হলো, মনে হলো ইউটিউবে এই ভিডিওটা একটু দেখে নিই। এবং একবার যদি মনোযোগ বা একাগ্রতা ভঙ্গ হয়,
তাহলে সেটা ফিরে আসতে কিন্তু অনেকখানি সময় লাগে। সেই জন্য এখন যারা সাফল্য লাভ করতে চাইছে তাদের আরও বেশি অ্যাটেন্টিভ হতে হবে এবং আরও বেশি ফোকাসড হতে হবে। একদমই স্যার একটা দারুণ গল্পর কথা শোনালেন এবং আশা করি এটা থেকে তোমরা শিক্ষা নিয়েছো, কিছু বুঝতে পেরেছো, এখান থেকে মোরালটা নেওয়ার চেষ্টা করেছো। স্যার যেহেতু আপনারাই মানুষ গড়ার কারিগর এবং আপনি বহু ছাত্রছাত্রী মানুষ করেছেন, অর্থাৎ তাদেরকে শিক্ষা দিয়েছেন এবং গাইড করেছেন, যেহেতু প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব রেসপন্সিবিলিটি অনেক বেশি সব কিছু ম্যানেজ করা, তো যারা জাস্ট কলেজ যে উঠছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে কোনো বিভাগ থেকে পড়াশুনো করে কলেজ লাইফে যাচ্ছে, যাওয়ার পরে অনেকে সেই সময় থেকেই প্রিপারেশন স্টার্ট করে, আবার অনেকে দেখা যায় গ্রাজুয়েশন কমপ্লিট করব তারপর আমি ফর্ম ফিল আপ করবো, কিন্তু ইদানিং কিছু কিছু 10 পাস লেভেলেরও যদি বয়সে 18 হয়ে যায় ফর্ম ফিল আপ করা যায়, যেমন রেলের চাকরি থেকে শুরু করে অনেক বিভিন্ন চাকরি। তো সেগুলো কিভাবে তারা শুরু করবে এবং শুরু করার কি কোনো সঠিক বয়স বা ইত্যাদি আছে যে না আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব তারপরেই পড়াটা শুরু করব? খুব ভালো একটা প্রশ্ন করেছ। আমরা যখন ছাত্র ছিলাম সেই সময় আমাদের একটা রচনা লিখতে হতো বাংলায়, তোমার জীবনের লক্ষ্য। ইংরেজিতেও লিখতে হতো ইওর এম ইন লাইফ। যখন ছাত্র ছিলাম ক্লাস 7-8 তখন থেকেই কিন্তু এই জিনিসটা আমাদের লিখতে হতো। তো এখনো সেই ধরনের প্যারাগ্রাফ কিন্তু আমাদের লিখতে হয় বা এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাদের ছোটবেলায় ক্যারিয়ার গাইডেন্স এরকম ব্যাপকভাবে প্রচলিত ছিল না। ওই সমস্ত ছোট ছোট প্যারাগ্রাফ, প্রবন্ধ এর মধ্য দিয়েই আমাদেরকে শেখানো হতো যে একটা লক্ষ্য স্থির করা দরকার এবং সেটা ফ্রম দি আর্লি স্টেজ অফ ওয়ান্স লাইফ। তো এখন আমরা দেখছি যে ক্লাস 4-এর পরেও একটা ক্যারিয়ার গাইডেন্স যেন তৈরি করে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। ক্লাস 8-এর পরে তো আছেই, ক্লাস 10-এর পরেও আছে, 12-এর পরেও আছে। আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব লক্ষ্যটাকে স্থির করে নেওয়া। যারা টিচার আছেন বা যারা গুরুজন আছেন, বাবা মা আছেন, তারা বোঝেন যে একটা ছেলে বা মেয়ে তার পোটেনশিয়ালটা কতটা আছে এবং কোন দিকে গেলে এর জীবনের সাফল্যের সম্ভাবনাটা বেশি, সেইটা স্থির করে নিয়ে তাকে সেইভাবে উদ্বুদ্ধ করা এবং ছেলে বা মেয়ে সে নিজেও বুঝে নিল যে হ্যাঁ এই দিকে গেলে আমার সাফল্যের সম্ভাবনা বেশি। এটা আমার মনে হয় যে ক্লাস 12 পাস করার পর্যন্ত অপেক্ষা না করাই ভালো। তার আগেই যদি সম্ভব হয় ক্লাস 9-10-এর মধ্যে এটা স্থির করে ফেলা যে আমি অঙ্কে ভালো আমার আছে বা আমার বিজ্ঞানে ভালো বা আমার আর্টসের যে সাবজেক্টগুলো সেগুলোতে ভালো, সুতরাং এই ক্যারিয়ার অপশনস আমার সামনে রয়েছে, তার মধ্যে এইগুলোকে আমি টার্গেট করে এগোতে পারি। এটা শুরু থেকেই ঠিক করে নেওয়া ভালো, না হলে পরবর্তীকালে গেলে দেরি হয়ে যাবে এবং কম্পিটিশনটা এতই বেশি যে তখন যখন সে শুরু করবে দেখবে যে অন্যরা অনেকটাই এগিয়ে গেছে। স্যারের কাছে আমার পরবর্তী প্রশ্ন যে রিভিশন কতটি গুরুত্বপূর্ণ এবং টাইম ম্যানেজমেন্ট কি করে করবে একজন ছাত্র? কেননা কম্পিটিটিভ এক্সামের শুরুতে আমরা পড়া শুরু করি বেসিক ক্লিয়ারের জন্য, ফান্ডামেন্টাল জানার জন্য, তারপরে এক্সামের আগে এই রিভিশনটা কতটা গুরুত্বপূর্ণ, নট অনলি কম্পিটিটিভ, যে কোনো এক্সামের জন্য? যে কোনো পরীক্ষার জন্য রিভিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর রিভিশন বিষয়ে বলার আগে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে প্রথম যখন কোনো লেসন পড়া হচ্ছে সেই সময় আমাদের যে 5 সেন্সরি অর্গানস মানে 5টা যে আমাদের ইন্দ্রিয় আছে, এই 5টার মধ্যে ম্যাক্সিমামটাকে যদি কাজে লাগানো যায় তাহলে মুখস্থ করার বা মনে রাখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর মধ্যে জিভ দিয়ে তো আর আমরা পড়াশুনো তো খেতে পারি না, কিন্তু বাকি যেগুলো আছে যেমন আমি মুখ দিয়ে উচ্চারণ করছি, কান সেটা শুনছে, চোখ দিয়ে আমি দেখছি এবং সেই সঙ্গে সঙ্গে যদি আমি টাচটাকে ব্যবহার করি অর্থাৎ হাতের আঙুলগুলোকে ওই অক্ষরগুলোর ওপর দিয়ে বোলাতে থাকি, তাহলে আমার 3-4খানা অর্গান কিন্তু সাক্ষী থাকছে যে এই জিনিসটা পড়া হচ্ছে। পরবর্তীকালে যখন আমি ওটা স্মৃতি থেকে তুলে আনার চেষ্টা করব তাহলে তখন কিন্তু আমার এই মানে ম্যাক্সিমাম সেন্সারি অর্গানস তারা সাক্ষ্য দেবে যে তুমি এইটা পড়েছিলে। একদম কারেক্ট, এটা আমি মুখস্থ। একদমই একমত এবং আমিও এটা আজকে শিখলাম, আমিও এই জিনিস করি। এখন মনে পড়ছে যে ছোটবেলায় কেন আঙুল দিয়ে দিয়ে পড়তাম লাইন বাই লাইন। একদমই তাই। এরপর হচ্ছে কি যে আমরা মুখস্থ করলাম ফার্স্ট টাইম, এটা কিন্তু পরে মানে পরক্ষণ থেকে আমরা অল্প অল্প করে ভুলতে শুরু করব এবং এমন একটা সময় আসবে 1 সপ্তাহ বা 1 মাস পরে যে আমি 60% ভুলে গেছি। সেই জন্য রিভিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তীকালে সেকেন্ড টাইম যখন আমি রিভিশন দিচ্ছি তখন দেখা যাবে ভোলার পরিমাণটা কমতে থাকবে। যদি থার্ড টাইম আমি আবার পড়ি তখন দেখা যাবে যে 20% বেশি আমি আর ভুলছি না।
এভাবে 100% মনে রাখতে গেলে 3 থেকে 4 বার আমাকে রিভাইজ করতেই হবে, এটা আমার মনে হয়। একদমই স্যার খুব রাইট কথা বলেছেন এবং দারুণ বিষয় আমিও আজকে শিখলাম এবং উপলব্ধি করলাম। বিষয়টা হয়তো করেছি জেনে অজান্তে, বাট কোনোদিন ফিল করিনি যে এই অর্গানগুলো এইভাবে সাক্ষী দেবে আমাকে যে না আমি এটা পড়েছিলাম। একদমই কারেক্ট কথা। অ্যান্ড তোমরাও এটা ফলো করার চেষ্টা করো স্যার যে পরামর্শটা দিলেন, কারণ স্যার আমার নিজের বাবারও স্যার। সব মিলিয়ে তোমরা খুব ভালো করে প্রিপারেশন করো, জীবনে অনেক এগিয়ে যাও সফলতার দিকে। অ্যান্ড অল দ্য বেস্ট সকলকে। অ্যান্ড স্যারকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, এই সময়টা দেওয়ার জন্য। তো সকলে ভালো থেকো, ধন্যবাদ।